আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আমরা গত ভিডিওতে স্থানাঙ্ক জ্যামিতি নিয়ে আলোচনা করতেছিলাম, যেটা হচ্ছে উচ্চতর গণিতের দশম শ্রেণীর উচ্চতর গণিতের 11তম অধ্যায়। গত ভিডিওতে আমরা লাস্ট যে টপিকটা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে ত্রিভুজের আকৃতি নির্ণয়। যে আমরা তিনটা বিন্দু দেওয়া থাকলে কি করা যায় কিনা, ত্রিভুজ আঁকা যায় কিনা, অথবা ত্রিভুজ গঠন করা যায় কিনা, বা ওই ত্রিভুজটার গঠনটা কেমন হয়, ওই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। তো আজকে আমরা যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব, এই টপিকগুলো নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। সেটা কি, ত্রিভুজের পরিসীমা নির্ণয়, চতুর্ভুজ নির্ণয় বা চতুর্ভুজের প্রকৃতি নির্ণয়, এরপর ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় এবং বহুভুজের ক্ষেত্রফল নির্ণয়। এই টপিকগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। আচ্ছা, তাহলে প্রথম টপিকটা কি, ত্রিভুজের পরিসীমা নির্ণয়। এখন ত্রিভুজের পরিসীমাটা কি, আমরা সবাই জানি যে আমরা একটা ত্রিভুজ আঁকি। ধরো এ বি সি একটা ত্রিভুজ, এ বি সি একটা ত্রিভুজ। তাহলে এই এ বি সি ত্রিভুজের পরিসীমাটা কি হবে? এ বি সি ত্রিভুজের পরিসীমা হবে ত্রিভুজ এ বি সি এর পরিসীমা। ত্রিভুজ এ বি এর পরিসীমা কি, এই পরিসীমাটা 2s দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ত্রিভুজের পরিসীমা কি 2s। তাহলে 2s কি হবে? 2s হবে এই যে ত্রিভুজের তিনটা বাহু আছে। ত্রিভুজের কি আছে? তিনটা বাহু আছে। কি বাহু? এ বি বাহু প্লাস বিসি বাহু প্লাস এসি বাহু বা সি এ বাহু বা সি এ বাহু। এই তিনটা বাহুর যোগফলই কি, ত্রিভুজের পরিসীমা। এই বাহুগুলো আছে, এই বাহু, এই বাহু এবং এই বাহু। এই তিনটা বাহুর যোগফল পরিসীমা, আর পরিসীমাকে প্রকাশ করা হয় 2s দ্বারা। পরিসীমাকে কি দ্বারা প্রকাশ করা হয়? 2s দ্বারা প্রকাশ করা হয়। এখন যদি বলে এই ত্রিভুজের অর্ধ পরিসীমা কত, তাহলে আমরা বলতে পারবো ত্রিভুজ এ বি সি এর অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা কি? অর্ধ পরিসীমা তোমাকে 2 দ্বারা ভাগ করতে, তাহলে যদি উভয়পক্ষে 2 দ্বারা ভাগ করি, অর্ধ পরিসীমা, তাহলে এই টু কাটা যায়, তাহলে থাকে কি, এস ইকুয়াল টু এ বি প্লাস বিসি প্লাস সি এ বাই 2। মানে পরিসীমাকে তুমি যদি 2 দ্বারা ভাগ করো, তাহলে আমরা কি পাবো? অর্ধ পরিসীমা পাবো। ঠিক আছে, এটা ত্রিভুজের পরিসীমা। এখন আমি এই জিনিসগুলো কই পাবো? এ বি বাহু, বিসি বাহু এবং এসি বাহু, এই জিনিসগুলো আমি কই পাবো? আমার তো বলবে না যে এই ত্রিভুজের এ বি বাহুর দৈর্ঘ্য এত, বিসি বাহুর দৈর্ঘ্য এত, এসি বাহুর দৈর্ঘ্য এত। আমাদের তো দৈর্ঘ্যের মান দেওয়া থাকবে না, আমাদেরকে কি দেওয়া থাকবে? আসলে আমরা সেখানে যাই। আমার দেওয়া থাকবে এই যে ত্রিভুজ আছে, এই ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দেওয়া থাকবে। ধরো x1, y1, x2, y2, x3, y3। আমাকে এই তো ত্রিভুজের এবিসি ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে, দিয়ে বললো এই ত্রিভুজের পরিসীমা নির্ণয় করো। ঠিক আছে, এই ত্রিভুজের পরিসীমা কি হবে? এই ত্রিভুজের পরিসীমা কি 2s ইকুয়াল টু এ বি প্লাস বিসি প্লাস সি। এখন আমার কাজ প্রথমে আমাকে কি বের করতে হবে? আমাকে আগে এ বির মান, বিসির মান আর সি এর মানটা বের করতে হবে, তার দৈর্ঘ্য কতটুকু সেটা বের করতে হবে। এখন দৈর্ঘ্য কিভাবে বের করব? আমরা গত ক্লাসে পড়াইছিলাম কিনা, দুই বিন্দু মধ্যবর্তী দূরত্ব। একটু খেয়াল করো তো, এ বি এর দৈর্ঘ্য কতটুকু হবে? এ থেকে বি পর্যন্ত না, এই দূরত্বটাতে আমার এ বি এর দৈর্ঘ্য। তাহলে এ বি এর দৈর্ঘ্য কি, দেখো এ এর একটা বিন্দু আছে, বি এরও বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে আমার। এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের যে সূত্র, ওটা দিয়ে তোমার এই দূরত্ব বা দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখতে পারবো কি, যে এ বি এর দৈর্ঘ্য। তাহলে এ বি সমান কি, আমরা দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সূত্র শিখছিলাম কি, রুট ওভার x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার। তাহলে দেখো এই এই এ বিন্দু স্থানাঙ্ক কত? x1 ও y1, বি বিন্দু স্থানাঙ্ক কত? x2 y2। তাহলে এ বি এর এ বি এর দৈর্ঘ্য কি হবে? রুট ওভার x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার। এই যে এখান থেকে x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার, এটা এ বি এর দৈর্ঘ্য। এরপরে তোমাকে বের করতে হবে বিসি এর দৈর্ঘ্য। বিসি এর দৈর্ঘ্য কি হবে? বি এবং সি বিন্দুর মধ্যে যে দূরত্ব, সেটা বিসি এর দৈর্ঘ্য। তাহলে বিসি এর দৈর্ঘ্য কি হবে আমরা যদি বের করি সূত্রের সাহায্যে, তাহলে হবে x2, এটা দ্বিতীয় বিন্দু, এটা যদি আমরা প্রথম বিন্দু ধরি, তাহলে এটা হবে কি, x3 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y3 মাইনাস y2 হোল স্কয়ার। তুমি সূত্র যেটা আমরা জানি, x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1
হোল স্কোয়ার অফ রুট ওভার দিয়ে এটা আমরা বের করি। এখন তুমি বিন্দু যে দুইটা বিন্দু থাকবে ওই দুইটা বিন্দু তুমি এখানে বসাবো, বসে তুমি এভাবে বাকিটা তোমাকে বের করতে হবে, এসি বা সিএ সেটাও বের করবা। ঠিক আছে, তাহলে সিএটা কি হবে আমাদের? সিএটা হবে হচ্ছে, যদি আমরা এটা ধরি তাহলে হবে x1 মাইনাস x3 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y3 হোল স্কোয়ার, অথবা তুমি আগে পরে যেটাই দাও কোনো অসুবিধা নেই। তাহলে এই মানগুলো তোমার বের হয়েছে এ বি বি সি সি। এরপরে হচ্ছে আমরা সূত্রে গিয়ে হচ্ছে এই মানগুলো হচ্ছে আমি এখানে বসাবো, এ বির মান বসাবো, বিসির মান বসাবো, সি এর মান বসাবো, যেটা আসবে সেটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে এটা কি হলো? ত্রিভুজের পরিসীমা নির্ণয়ের সূত্র। ঠিক আছে, এই ত্রিভুজের পরিসীমা নির্ণয়ের সূত্রের সাহায্যে আমাদের অনেক কাজ আছে সামনে, এই জিনিসগুলো কাজে করতে যাবে। তাহলে ত্রিভুজের পরিসীমা নির্ণয়ের সূত্র কি? ত্রিভুজের পরিসীমা নির্ণয়ের সূত্র হচ্ছে তিন বাহুর যোগফলের সমষ্টি, তিন বাহুর যোগফল। তাহলে তিন বাহুর যোগফল তোমার করতে হবে, আগে হচ্ছে আমাদেরকে বাহুগুলা বের করতে হবে। তাহলে আমরা যদি বাহুগুলা বের করি, বাহুগুলা কি? ওই যে দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্র দিয়ে তোমাকে হচ্ছে বাহুগুলা আগে বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা আমাদের এরপর টপিক হচ্ছে কি? চতুর্ভুজ নির্ণয় বা প্রকৃতি। এখন চতুর্ভুজ নির্ণয়টা কি? চতুর্ভুজ নির্ণয়টা হচ্ছে ত্রিভুজের মতো। তোমাকে চারটা চতুর্ভুজের কয়টা শীর্ষবিন্দু থাকবে? চারটা শীর্ষবিন্দু থাকবে না? একটা চতুর্ভুজের কয়টা শীর্ষবিন্দু থাকবে? চারটা শীর্ষবিন্দু থাকবে। আমরা একটা চতুর্ভুজ আঁকাই, আমি একটা চতুর্ভুজ আঁকাইলাম এ বি সি ডি। তাহলে চারটা শীর্ষবিন্দু আছে এ বি সি ডি। তোমাকে চারটা শীর্ষবিন্দু দিয়ে দিবে, দিয়ে বলবে এই চারটা শীর্ষবিন্দু দিয়ে চতুর্ভুজ নির্ণয়, মানে চতুর্ভুজ তুমি নির্ণয় করবে। নর্মালি হচ্ছে ত্রিভুজ যখন আমরা নির্ণয় করি তখন ত্রিভুজের সূত্র মেনে চলে। ত্রিভুজ কি সূত্র মেনে চলে? এ বি প্লাস বিসি ইজ গ্রেটার দেন এসি, মানে হচ্ছে ত্রিভুজ এই সূত্রটা মেনে চলে। সূত্রটা কি ছিল? সূত্রটা ছিল হচ্ছে আমাদের ত্রিভুজের যেই কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে বড় হবে। কিন্তু চতুর্ভুজের নির্ণয় এরকম কোনো সূত্র নেই। চতুর্ভুজের সরাসরি তোমার প্রশ্নটা এমন আসে যে চারটা শীর্ষবিন্দু দিবে, চারটা শীর্ষবিন্দু দেওয়ার পরে কি বলবে? চারটা শীর্ষবিন্দু দেওয়ার পরে বলবে এই চারটা শীর্ষবিন্দু দ্বারা একটা আয়তক্ষেত্র তৈরি করে প্রমাণ করো, এই চারটা শীর্ষবিন্দু দ্বারা সামান্তরিক তৈরি করে প্রমাণ করো, বা এই চারটা শীর্ষবিন্দু একটি সামান্তরিকে চারটা শীর্ষবিন্দু দেওয়া আছে তোমাকে প্রমাণ করতে হবে আসলে কি এরা সামান্তরিক হইতেছে নাকি অন্য কিছু। ঠিক আছে, তাহলে আমরা ওইখানে যাই। তাহলে আমরা যখন চতুর্ভুজ আঁকি তখন আমাদের সাধারণত চার ধরনের চতুর্ভুজ নিয়ে আমরা হচ্ছে এখানে আলোচনা করা হয়। তো চার ধরনের চতুর্ভুজটা কি কি? একটা হচ্ছে সামান্তরিক, তারপর একটা হচ্ছে আয়ত, এরপর হচ্ছে রম্বস, এরপরে হচ্ছে বর্গ। এই চারটা দিয়ে তোমাকে হচ্ছে কাজ হবে। তাহলে কি কাজ? দেখো চারটা শীর্ষবিন্দু আছে। এখন চারটা শীর্ষবিন্দু দিয়ে বলবে এই চারটা শীর্ষবিন্দু দ্বারা কোন জিনিসটা তৈরি করে? আয়তক্ষেত্র, সামান্তরিক, রম্বস, বর্গ। এখন কি আমরা নির্ণয় করব? আচ্ছা, তাহলে যদি হচ্ছে বলে যে চারটা শীর্ষবিন্দু দ্বারা আমার হচ্ছে কি নির্ণয় করে, নির্দেশ করে? সামান্তরিক নির্দেশ করে। তখন তোমাকে যে শর্তগুলো মিলাইতে হবে সেগুলো হচ্ছে, দেখো সামান্তরিকের কি হয়? সামান্তরিকের হচ্ছে বিপরীত বাহুগুলো সমান হয়, বিপরীত বাহুগুলো সমান হয়। তাহলে বিপরীত বাহু কি কি? আমি বলতে পারি এ বি সমান সিডি, আমি বলতে পারি এডি সমান বিসি, এই বাহু আর এই বাহু সমান, এই বাহু আর এই বাহু সমান, এটাই বলতে পারি কিনা সামান্তরিকের জন্য। ঠিক সেম কাজটা কার জন্য? সেম কাজটা হচ্ছে আমার আয়তক্ষেত্রের জন্য সেম কাজটা হয়। এই যে বিপরীত বাহুগুলো তোমার কি হবে? বিপরীত বাহুগুলো তোমার সমান হবে। এখন তাহলে বিপরীত বাহু সামান্তরিকেরও বিপরীত বাহু সমান, আয়তক্ষেত্রেরও বিপরীত বাহু সমান, তখন তোমাকে কাজ করতে হবে কি নিয়ে? আলাদা তো করতে হবে নাকি, যে হচ্ছে আমার সামান্তরিক হবে নাকি হচ্ছে আয়তক্ষেত্র হবে, এটা তো আলাদা করতে হবে। তাহলে আমরা এখানে এই সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারি। যদি আমি এ বি সি ডি হয় তাহলে আমি লিখতে পারি এ বি সমান হচ্ছে সিডি, আবার এডি সমান হচ্ছে বিসি। এখন দুইটাই তো সেম, তাহলে আমরা কেমনে বুঝবো এটা সামান্তরিক নাকি আয়ত? তখন আমাকে কাজ করতে হবে কর্ণ নিয়ে, এই দুইটা কর্ণ নিয়ে, এই দুইটা কর্ণ নিয়ে। তাহলে কি কর্ণ নিয়ে আমি কাজ করব? আমি কর্ণ নিয়ে কাজ করব হচ্ছে এসি আর হচ্ছে বিডি নিয়ে। এখানেও সেম, আমি কর্ণ নিয়ে কাজ করব হচ্ছে এসি এবং বিডি কর্ণ। এখন এসি আর বিডি কর্ণ সামান্তরিকের বেলায় এসি এবং বিডি কর্ণ সমান হয় না, ইজ নট ইকুয়াল টু, এসি ইজ নট ইকুয়াল টু বিডি। কিন্তু আয়তের বেলায় কর্ণ দুটো সমান হয়। তাহলে এখন পার্থক্য হইল কিনা?
যে যখন তুমি বলবে চারটা শীর্ষবিন্দুরা সামান্তরিক নির্ণয় করে, তখন আমাদেরকে কি করতে হবে? তখন আমাদেরকে চারটা বাহু এবং দুইটা কর্ণ বের করতে হবে। চারটা বাহু বের করার পর তোমাকে দেখতে হবে বিপরীত বাহুগুলো সমান হয় কিনা। মানে তুমি এডির মান বের করলা, বিসির মান বের করলা, তখন তুমি দেখবে এসি এডি এর বিসি সমান। আবার এ বির মান বের করলা, আবার হচ্ছে বিসি এর মান সিডি এর মান বের করলা, তখন তুমি দেখলে দুইটা মান সমান। তাহলে আমি বলতে পারি বিপরীত বাহুগুলো সমান। এখন বিপরীত বাহু সমান হলে কি হইতে পারে? সামান্তরিক হইতে পারে, আমার আয়তক্ষেত্র হইতে পারে। তখন আমরা কাজ করবো হচ্ছে কর্ণ নিয়ে। তখন আমি যদি কর্ণ নিয়ে কাজ করি, তখন আমাকে দেখতে হবে কর্ণগুলা কি সমান না অসমান। কর্ণগুলা কি সমান না অসমান। যদি কর্ণ সমান হয় তাহলে আয়তক্ষেত্র, কর্ণ যদি আমার অসমান হয় তাহলে হচ্ছে আমার সামান্তরিক। বুঝা গেছে বিষয়টা? আচ্ছা, এরপর আসা হচ্ছে রম্বস এবং বর্গ। রম্বসের প্রত্যেকটা বাহু সমান, বর্গেরও প্রত্যেকটা বাহু সমান। তাহলে আমি যদি বলি এ বি সি ডি, এ বি সি ডি যদি রম্বস হয়, তাহলে আমি বলতে পারি এ বি সমান বিসি সমান সিডি সমান ডিএ। প্রত্যেকটা বাহু আমার কি সমান। ঠিক একইভাবে বর্গের বেলায় আমি বলতে পারি এ বি সমান বিসি সমান সিডি সমান এডি বা ডিএ। মানে প্রত্যেকটা বাহু আমার কি হবে? সমান হবে। তাহলে এখন আমাকে তো আলাদা করে আইডেন্টিফাই করতে হবে যে এটা রম্বস নাকি বর্গ। তখন একই কাজ, আমাদেরকে কর্ণ নিয়ে কাজ করতে হবে। দুইটা কর্ণ নিয়ে যদি আমি কাজ করি, তাহলে বর্গের বেলা কি হবে? কর্ণ দুইটা কি হবে? অসমান হবে। তাহলে আমরা বলতে পারি কর্ণ কি? এসি ইজ নট ইকুয়াল টু বিডি। বাহু সবগুলো সমান, কর্ণ দুইটা অসমান, তখন সেটা নির্ণয় করবে আমার কি? রম্বস। আর যদি হচ্ছে প্রত্যেকটা বাহু আমার সমান হয়, প্রত্যেকটা বাহু সমান হয় কিন্তু কর্ণ, এখন কর্ণ সমান, এসি সমান বিডি, এসি সমান বিডি, কর্ণ যদি সমান হয় তাহলে সেটা আমার নির্দেশ করবে কি? বর্গ নির্দেশ করবে। ঠিক আছে? আমাদের অনেকগুলো অঙ্ক আছে বইতে, যখন আমরা অঙ্কগুলো সলভ করবো তখন এই বিষয়গুলো কাজে লাগবে। এগুলো হচ্ছে তোমরা নোট করে রাখবে। ঠিক আছে? তাহলে কি বললাম আরেকবার বলতেছি। চতুর্ভুজের বেলায় হচ্ছে তোমাদেরকে বলবে একটা চতুর্ভুজের, অথবা বলে দিবে সামান্তরিকের, বা বলে দিবে রম্বসের, যেটাই বলে দেখ না কেন বলবে এই চারটা শীর্ষবিন্দুরা এই জিনিসটা নির্দেশ করে, প্রমাণ করো এটা। তখন তোমাকে এই বিষয়গুলা প্রমাণ করে দেখাইতে হবে। যদি আয়তক্ষেত্র বলে তাহলে এই প্রমাণগুলো তোমাকে দেখাইতে হবে, তো সামান্তরিক বললে এই প্রমাণগুলো দেখাইতে হবে, বর্গ বললে এই প্রমাণগুলা, সরি রম্বস বললে এই প্রমাণগুলা, বর্গ বললে এই প্রমাণগুলো তোমাদেরকে দেখাইতে হবে। এগুলো দেখাইতে পারলে তখন তুমি বলতে পারবা ওই চারটা বিন্দু দ্বারা কোন ধরনের চতুর্ভুজ তুমি নির্ণয় করতে পারতেছো। ঠিক আছে? আচ্ছা, আমাদের এর পরের টপিক হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। আমরা যে আগের ক্লাসে পড়ছিলাম ত্রিভুজের প্রকৃতি, বিভিন্ন ধরনের ত্রিভুজ আঁকছি, এখন বিন্দু দ্বারা ত্রিভুজ গঠন হয়। এখন ওই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করব, ওইটা নিয়ে হচ্ছে আমরা একটু আলোচনা করবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের এই দুইটা টপিক গেল। এরপর হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। ত্রিভুজের ক্ষেত্রফল এই স্থানাঙ্ক জ্যামিতিতে আমরা তিন ভাবে নির্ণয় করতে পারি। কয়ভাবে নির্ণয় করতে পারি? তিন ভাবে। আমি দেখাই তিন ভাবে কি কি। একটা হচ্ছে পরিসীমার সাহায্যে, পরিসীমার সাহায্যে ক্ষেত্র। দুই নম্বর হচ্ছে বিন্দুর সাপেক্ষে বা বিন্দুর সাহায্যে। তিন নম্বর হচ্ছে সূত্রের সাহায্যে। এখন সূত্রের সাহায্য কোনটা? আমরা সবাই হচ্ছে ক্লাস 8-9 পড়ে আসছি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এই সূত্র যদি তুমি বের করতে পারো, একটা ত্রিভুজের ভূমি কত সেটা তুমি বের করতে পারো, এবং ত্রিভুজের উচ্চতা কত সেটা তুমি যদি জানো, তাহলে তুমি এই সূত্র সরাসরি ব্যবহার করতে পারো। ঠিক আছে? তাহলে হচ্ছে আমরা প্রথমটা যাই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় কার সাহায্যে? পরিসীমার সাহায্যে। যে ক্ষেত্রফল নির্ণয় কিভাবে নির্ণয় করে আমরা সেখানে। আচ্ছা, তোমাকে প্রশ্ন আসতে পারে ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু দেওয়া আছে, ওই ত্রিভুজের যে ত্রিভুজটা গঠন করবে শীর্ষবিন্দু দ্বারা, ওই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো কার সাহায্যে? পরিসীমার সাহায্যে। এখন ত্রিভুজে তো তিনটা হচ্ছে আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারি, এখন আমি কোন ভাবে নির্ণয় করব? তোমাকে বলে দিবে
যে তুমি পরিসীমার সাহায্যে নির্ণয় করো, বলে দিবে তুমি বিন্দুর সাহায্যে নির্ণয় করো, যেভাবে বলে দিবে তোমাকে সেভাবে কাজ করতে হবে। আর যদি কোনো কিছু না বলে তখন তুমি যেই কোনো একটা পদ্ধতিতে তুমি চাইলে কাজ করতে পারবা। আমার কথা বুঝছো? যদি বলে দেয় ত্রিভুজের ক্ষেত্রফলটা কোনো একটা সাহায্যে তোমাকে নির্দিষ্ট করে বলে দিছে, সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই ওই সূত্রটা ব্যবহার করতে হবে, ওই মাধ্যমটা তোমাকে ব্যবহার করতে হবে। আর যদি কোনো মাধ্যম তোমাকে না বলে, সেই ক্ষেত্রে তোমার যেটা খুশি, যেটা তোমার কাছে সহজ মনে হবে, সেটা দিয়ে তুমি কাজ করতে পারবে। আচ্ছা, তাহলে আমরা প্রত্যেকটা কাজে দেখি কিভাবে করা যায়। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। আমরা একটা ত্রিভুজ আঁকি, এবিসি ত্রিভুজ, এবিসি ত্রিভুজ। এই ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু যদি আমরা ধরি, x1 y1, x2 y2, x3 y3, আমার তিনটা শীর্ষবিন্দু আছে। এই শীর্ষবিন্দুগুলো দিয়ে বলছে যে ত্রিভুজটা গঠন করে তার ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে যদি বলে দেয় যে ত্রিভুজটা গঠন করে ক্ষেত্রফল নির্ণয় করো, তার মানে অবশ্যই ত্রিভুজটা গঠন করবে। এখন তোমার কারো ওটা তো চেক করার দরকার না যে ত্রিভুজ আসলে ত্রিভুজ গঠন হয় কিনা। তোমাকে তো বলেই দেওয়া হয়েছে যে তিনটা শীর্ষবিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো পরিসীমার সাহায্যে। কারণ এই বিন্দুটিতে তো আমার ক্ষেত্রফল অবশ্যই তৈরি হবে, মানে ত্রিভুজ তৈরি হবে। এখন এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কোনটা? ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে ত্রিভুজের ভিতরের আবদ্ধ যে অংশটা, এই অংশটাকে বলা হয় ত্রিভুজের ক্ষেত্রফল, তাই না? এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমাদের কি করতে হবে? বের করতে হবে। আচ্ছা, তাহলে পরিসীমার সাহায্যে আমরা সূত্রটা আগে লিখি। পরিসীমার সাহায্যে, পরিসীমার সাহায্যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। তাহলে সূত্রটা কি? সূত্রটা হচ্ছে এস ইন্টু রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এটা হচ্ছে তোমার সূত্র। এটা লিখে রাখতে হবে, এটা মুখস্থ করতে হবে যে পরিসীমার সাহায্যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে এস ইন্টু রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। বুঝছো এই জিনিসটা? আচ্ছা, তাহলে এখানে এখানে যে পরিচয়গুলা, এসটা কি, এ কি, বি কি, সি কি, এগুলো হচ্ছে পরিচিত, তোমাকে জানতে হবে এই জিনিসগুলো আসলে কোত্থেকে আসছে। এস হচ্ছে অর্ধপরিসীমা, কি অর্ধপরিসীমা, ত্রিভুজের অর্ধপরিসীমা। এ বি সি কি, এগুলো হচ্ছে বাহুর দৈর্ঘ্য, এগুলো হচ্ছে বাহুর দৈর্ঘ্য, এগুলো হচ্ছে বাহুর দৈর্ঘ্য। এখন তুমি এই সূত্রের মধ্যে এই মানগুলো আগে বের করতে হবে। আগে আমার এস এর মান বের করতে হবে, আগে আমাকে হচ্ছে এ এর মান বের করতে হবে, আগে আমাকে বি সি এই বাহুগুলোর মান এবং অর্ধপরিসীমা বের করতে হবে এই ত্রিভুজে। এরপরে আমি এই মানগুলো এখানে বসাবো, এই সূত্রে বসালে আমি ক্যালকুলেশন করলে যেটা পাবো সেটাই হচ্ছে আমার ক্ষেত্রফল। তাহলে অর্ধপরিসীমা কিভাবে বের করে তোমাদেরকে দেখাইছি। বাহুগুলো বিন্দু দেওয়া আছে, তোমাকে আগে কি করতে হবে? তিন বাহুর যোগফল, অর্ধপরিসীমাকে তিন বাহুর যোগফল করে তাকে হচ্ছে দুই দ্বারা ভাগ করতে হবে। তিন বাহুর যোগফল তোমাকে বের করতে হলে আগে তিন বাহু বের করতে হবে না? তিনটা বাহু, তিনটা বাহু কিভাবে বের করবো দেখো। এ বি বের করতে হলে কি করতে হবে? এ এবং বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, বিসি বি ও সি এর মধ্যবর্তী দূরত্ব, সি এ বা এসি এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, ওই সূত্র ব্যবহার করে আগে তোমাকে দৈর্ঘ্যগুলো বের করতে হবে। এরপর অর্ধপরিসীমা বের করবা, এরপর বাহুর দূরত্ব একবার পেয়ে গেছো, এইগুলা অর্ধপরিসীমা, এরপর এই সূত্রতে বসাবা, তখন তোমার যেটা বের হবে সেটাই হচ্ছে তোমার কি ত্রিভুজের ক্ষেত্রফল। আমরা একটা অঙ্ক তোমাদেরকে দেখাই, একটা উদাহরণ দেখাই, একটা করে দেখাই, তাহলে হচ্ছে তোমরা জিনিসটা আরো খুব সহজে বুঝতে পারবা। ঠিক আছে, একটা দেখাই। আমরা বাকিগুলো হচ্ছে বইতে অনেকগুলো অঙ্ক আছে, আমরা যখন বইয়ের সমাধানগুলো করব তখন হচ্ছে আরো ভালোভাবে বুঝতে পারবা। এ বি সি তিনটা হচ্ছে কি শীর্ষবিন্দু। আচ্ছা, এ বললো 2,0, বি হচ্ছে 7,0, সি হচ্ছে 3,4, সি হচ্ছে 3,4। এই তিনটা বিন্দু দ্বারা যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল নির্ণয় করো, তার ক্ষেত্রফল নির্ণয় করো কার সাহায্যে? পরিসীমার সাহায্যে।
তার ক্ষেত্রফল নির্ণয় করো পরিসীমার সাহায্যে। আচ্ছা, তাহলে আমরা যাই। তাহলে আমার প্রথম কাজ কি? ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা আমরা জানি। আমরা কি জানি ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র? রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। তাহলে আমার প্রথমে এস এর মান লাগবে। এসটা কি? এসটা হচ্ছে আমার অর্ধ পরিসীমা। তাহলে আগে আমাকে কি বের করতে হবে? অর্ধ পরিসীমা বের করতে হবে এবং বাহুগুলোর দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে আগে হচ্ছে আমরা বাহুগুলোর দৈর্ঘ্য বের করি। তাহলে আমার ত্রিভুজের তিনটা বাহু কি কি? এ বি বাহু, বিসি বাহু, এসি বাহু। এই বাহুগুলোর দৈর্ঘ্য আমরা বের করি। তাহলে আমরা কিভাবে কাজ করব? দেখো, এই অঙ্কটার সমাধান হচ্ছে এরকম ভাবে তুমি করবা যে এ বি বাহুর দৈর্ঘ্য এ বি বাহুর দৈর্ঘ্য, এই বাহুর দৈর্ঘ্য কি? রুট ওভার অফ এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার। আমার কি বের হয়? রুট ওভার অফ 5 স্কয়ার প্লাস 0 স্কয়ার রুট ওভার অফ 25 ইজ ইকুয়াল টু 5 একক। তাহলে এই বাহুর দৈর্ঘ্য কত? 5 একক। এরপরে হচ্ছে বিসি বাহুর দৈর্ঘ্য। আমরা বিসি বাহুর দৈর্ঘ্য বের করবো। এটা হচ্ছে বিসি বাহুর দৈর্ঘ্য y2 মাইনাস y1 হোল স্কয়ার প্লাস x2 মাইনাস x1 হোল স্কয়ার হবে। আমি ঠিক করে লিখতেছি। এটা হবে x2 মাইনাস x1, x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার, y2 মাইনাস y1 হোল স্কয়ার। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে আমি কি পাবো? -4 হোল স্কয়ার প্লাস 4 স্কয়ার, 16 প্লাস 16 রুট ওভার অফ 32, রুট ওভার অফ 32। এরপরে হচ্ছে এসি বাহুর দৈর্ঘ্য, এসি বাহুর দৈর্ঘ্য, এসি বাহুর দৈর্ঘ্য কি? এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। তাহলে x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার। তাহলে আমরা কি পাই? ভুল হয়েছে কোথাও? আচ্ছা, আমি আরেকবার একটু দেখি, হ্যাঁ, কোথাও ভুল হয়েছে কিনা। বিসি বাহুর দৈর্ঘ্য, বিসি বাহুর দৈর্ঘ্য x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার। না, ভুল হয়নি কোথাও, -4। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে কি হবে? এখানে হবে হচ্ছে 1 স্কয়ার প্লাস 4 স্কয়ার। তাহলে হচ্ছে কত? 1 প্লাস 16, তাহলে কত হবে? রুট ওভার 17। ঠিক আছে, এগুলা বেরিয়েছে আমার 5 রুট ওভার 32 আর হচ্ছে কত? রুট ওভার 17। এটা হচ্ছে আমার বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা তিনটা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। এরপরে কাজ কি? এরপরে হচ্ছে আমাদেরকে অর্ধ পরিসীমা বের করতে হবে। এরপর আমাদের কি বের করতে হবে? অর্ধ পরিসীমা। আমি এগুলো লিখে রাখি, এগুলো আমাদের কাজে লাগবে না। এটা হচ্ছে 5, এটা হচ্ছে রুট ওভার অফ 32, এটা হচ্ছে রুট ওভার অফ 17। আচ্ছা, এবার হচ্ছে আমাদেরকে অর্ধ পরিসীমা বের করতে হবে। আচ্ছা, অর্ধ পরিসীমাটা কি? ত্রিভুজের অর্ধ পরিসীমা আমরা সরাসরি সূত্র লিখতে পারি, এস ইকুয়াল টু এ বি প্লাস বিসি প্লাস এসি বাই 2। এরপর তুমি এখানে মানগুলো বসাও, 5 প্লাস রুট ওভার 32 প্লাস হচ্ছে রুট ওভার 17। এখন তুমি এটাকে ক্যালকুলেটর করলে হয়তো আরেকটা মানও আসতে পারে, দশমিক আকার আসুক বা যে আসুক, ওইটাও তুমি রাখতে পারো, কোনো অসুবিধা নেই। এটা করার পরে হচ্ছে কি পাবো? আমরা একটা রেজাল্ট পাবো কিনা? ওই রেজাল্টটা তুমি এখানে বসাবা, রেজাল্টটা তুমি কি করবা? এখানে বসাবা। ঠিক আছে? আচ্ছা, অর্ধ পরিসীমা পেয়ে গেলাম। এরপর হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। এবার আমরা যাব ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল তুমি সূত্র লিখবা, রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এরপর হচ্ছে তুমি এখানে মানগুলো বসাবা। তুমি এস এর একটা মান পাইছো এখানে, এই মানটা বসাবা, এস এর মানটা বসাবা তুমি এখানে, ইন্টু এরপরে হচ্ছে এস এর মান যেটা পাইছো সেটা বসাবা, মাইনাস এর ভ্যালু কত পাইছো? 5, ইন্টু এস এর ভ্যালুটা বসাবে এখানে, মাইনাস বি এর ভ্যালু আমরা পাইছিলাম কত? মানে এটা
এস মাইনাস এ, এ মানে হচ্ছে এ বি বাহুর দৈর্ঘ্য, বা তুমি যে কোনো একটা বাহু তুমি দিবা, তো এস মাইনাস এ না দিয়ে তুমি যদি এ বি বাহুর দৈর্ঘ্য বের করছো, তুমি এখানে এ বি দিবা, এই যে এস মাইনাস এ বি। এস মাইনাস বি এর জায়গায় তুমি দিতে পারো এস মাইনাস বি সি, অথবা সি এর জায়গায় তুমি দিতে পারো এস মাইনাস এসি। এরপরে এই বাহুর মানগুলো তুমি এখানে বসাবো, বসে ক্যালকুলেশন করলে যেটা পাবা সেটাই হচ্ছে আনসার। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের এটা গেল, সেটা হচ্ছে কি পরিসীমার সাহায্যে হচ্ছে তোমার কি নির্ণয় করতে বলছে, ক্ষেত্রফল নির্ণয়, সেটা আমাদেরকে গেল। এখন তোমাদেরকে এটা আসতে পারে, আর একটা প্রশ্ন আমি বইয়ে দেখছিলাম, সেটা হচ্ছে এরকম যে ত্রিভুজের ক্ষেত্রফল 5 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। এখন 5 দশমিক স্থান কি, মনে করো তুমি একটা ক্ষেত্রফল বের করলা, বের করার পরে তার রেজাল্টটা বের হলো হচ্ছে এরকম, তার ক্ষেত্রফল তুমি বের করার পর দশমিক আকারে বের হয়েছে। কি বের হয়েছে, মনে করো যে 32.6792354501 এরকম অনেক কিছু বের হয়েছে। বের হওয়ার পর তোমাকে বলছে 5 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো, মানে দশমিকের পরে তোমাকে 5টা ঘর নিতে হবে, দশমিকের পরে 5টা ঘর নিতে হবে। এখন তুমি দশমিকের পরে 5টা ঘর নয়, এটা আমরা হচ্ছে আর আগের ক্লাসে হচ্ছে তোমাদের জানার কথা, দশমিকের পর তুমি যত ঘর পর্যন্ত নিবে, ধর আমরা কয় ঘর পর্যন্ত নিব, 5 ঘর, 6 7 9 2 3, আমরা 5 ঘর নিব। যত ঘর পর্যন্ত নিব ওই ঘরটা হচ্ছে কত, 3, এটা কত, 3। দশমিকের পরে তুমি যত ঘর পর্যন্ত আসন্ন মান নিবা, আসন্ন মান বসানোর একটা নিয়ম আছে, সেটা হচ্ছে যদি হচ্ছে 0 থেকে 4 পর্যন্ত হয়, মানে যেই পর্যন্ত তুমি নিবা ওই সংখ্যাটা যদি হচ্ছে 0 থেকে 4 এর মধ্যে হয়, তখন যেটা আছে সেটাই থাকবে। আর যদি এই সংখ্যাটা, ধরো আমরা 5 ঘর পর্যন্ত নিলাম, এই 5-এর ঘরটা হচ্ছে তোমার 5 থেকে 9-এর মধ্যে আছে, তখন তোমাকে তার সাথে এক যোগ করতে হবে। ধরো এই 3-এর জায়গায় হচ্ছে, আমি দেখেন এ ধরো 3 আছে না, আমরা তো 3 লিখছি, তাহলে এই অ্যান্সারটা হবে এটা, 5 দশমিক স্থান পর্যন্ত এটা হবে। কেন এটা হবে, 5 নাম্বার ঘরটা হচ্ছে 0 থেকে 4-এর মধ্যে, এখন 3 কিন্তু 0 থেকে 4-এর মধ্যে, সেই ক্ষেত্রে আমার কি হবে, 3 থাকবে। যদি এই 3-এর জায়গায় হচ্ছে আমার মনে করো 6 থাকতো, তখন আমরা কি লিখতাম, তখন আমরা লিখতাম হচ্ছে 32.67927। কেন 7, দেখো এই 6টা কি, 5 ঘর পর্যন্ত নিলাম, 6 আছে, এই 6টা হচ্ছে দেখো 5 থেকে 9-এর মধ্যে, সেই ক্ষেত্রে তোমার কি করতে হবে, +1 করতে হবে, এক যোগ করতে হবে এটার সাথে। আমি এক যোগ করে দিছি, ঠিক আছে, দেখো 6 ছিল, আমি 7 করে দিছি। ঠিক আছে, আচ্ছা, আমাদের ত্রিভুজের আরো কিছু নিয়ম আছে, আমরা সেখানে যাই। বিন্দুর সাহায্যে নির্ণয়, বিন্দুর সাহায্যে ত্রিভুজ নির্ণয়, বিন্দুর সাহায্যে কিভাবে নির্ণয় করি, এই জিনিসটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, যারা হচ্ছে দেখতেছো তারা হচ্ছে এই জিনিসটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। আমার যদি 3টা বিন্দু থাকে এ বি সি, এবং ত্রিভুজ আছে, এবং এই ত্রিভুজের বিন্দুগুলো দিছে x1 y1, x2 y2, x3 y3, 3টা বিন্দু দিয়েছে। এই 3টা বিন্দু দিয়ে বলছে এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো বিন্দুর সাহায্যে। তাহলে আমরা বিন্দুর সাহায্যে ক্ষেত্রফল নির্ণয় সূত্র লিখতে পারি, তাহলে আমরা সূত্র যাই, দেখো বিন্দুর সাহায্যে ক্ষেত্রফল নির্ণয়, বিন্দুর সাহায্যে ক্ষেত্রফল আর ত্রিভুজের, ব্র্যাকেটে আমি ত্রিভুজটা লিখে রাখলাম, ত্রিভুজ, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। তাহলে সূত্র কি, সূত্র হচ্ছে হাফ ইন্টু মডুলাস অফ, এখন দেখো ক্ষেত্রফল যদি করতে হয় তোমাকে, ক্ষেত্রফলটা কি আমরা জানি, এটা ত্রিভুজ কি হয়, 3টি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে, তার মানে তুমি এখান থেকে শুরু করবা, বা যেখান থেকে শুরু করো, 3টা শীর্ষবিন্দুর যে বিন্দু থেকে তুমি শুরু করো কোনো সমস্যা নাই, তুমি যে দিক থেকে শুরু করো, তো তুমি এ থেকে যদি শুরু করো, তোমাকে আগে বিতে আসতে হবে, এরপরে সিতে যাইতে হবে, আবার এতে আসতে হবে। একটু খেয়াল করো, তুমি এতে থেকে বিতে আসলা, বি থেকে তুমি সিতে গেলা, সি থেকে আবার এতে আসলা, তখনই তোমার এই জিনিসটা আবদ্ধ হবে। মানে আমি এখান থেকে শুরু করে এখানে আসলাম, আবার দিয়ে গেলাম, আবার এখানে আসলাম, তখন এই জিনিসটা আমার আবদ্ধ হয়ে ত্রিভুজটা গঠন করছে। তাহলে তোমাকে কি করতে হবে, তুমি যেদিকেই যাও না কেন, যেখান থেকে শুরু করো, এ থেকে শুরু করলে ঘুরে ফিরে তোমাকে আবার এতে আসতে হবে, বি থেকে শুরু করে ঘুরে ফিরে আবার বিতে আসতে হবে, সি থেকে শুরু করলে ঘুরে ফিরে আবার সিতে আসতে হবে। এখন তুমি এটা দুইভাবে করতে পারো, কিভাবে দুইভাবে করতে পারো, তুমি দেখো তুমি এ থেকে আবার এতে আসতে হলে তুমি এ থেকে বিতে, বি থেকে সিতে, সি থেকে এতে, মানে এইভাবে করতে পারো। আবার তুমি চাইলে হচ্ছে আরেকভাবে ঘুরতে পারো, সেটা কি, তুমি উল্টা পথে ঘুরে আসতে পারো। তুমি যদি বলো যে না আমি হচ্ছে এদিক থেকে ঘুরে আসবো, যে এ থেকে শুরু করে সি, সি থেকে শুরু করে বি, বি থেকে শুরু করে এ, এদিকে ঘুরে আসতে পারো, দুইভাবে ঘুরে আসা যায়। ঠিক আছে, তুই যে দিক থেকে শুরু করো না কেন, তোমাকে হচ্ছে ঘুরে ফিরে আবার আগের জায়গায় আসতে হবে। তাহলে আমরা যদি লিখি, এ থেকে শুরু করলাম আমরা এ, এরপরে আমি বিতে যাব বি, এরপরে আমি সিতে যাব সি, আবার তোমাকে এতে আসতে হবে এ। তাহলে
হাফ ইন্টু এ বি সি এ, মানে এগুলোতে আবার তোমাকে ঘুরে আসতে। এখন সূত্রটা তোমাকে কিভাবে লিখতে হবে, তুমি এটা লেখার দরকার নেই, তুমি লিখবা হচ্ছে এখান থেকে যে হাফ অফ এ, মানে কি এ বিন্দুর স্থানাঙ্ক, এই বিন্দু স্থানাঙ্ক উপরে হবে এক্স এর ভ্যালুগুলা, নিচে হবে হচ্ছে ওয়াই এর ভ্যালুগুলা, x1 y1। এরপরে বিতে গেছি আমি, বি এর স্থানাঙ্ক x2 y2। এরপর আমি সিতে গেছি x3 y3। এরপর আবার এতে আসছি x1 y1। শেষ। এটা হচ্ছে আমার সূত্র, যে হাফ ইন্টু যে বিন্দুগুলো থাকবে, যেখান থেকে তুমি শুরু করো ঘুরে ফিরে আবার তোমাকে আগের বিন্দুতে আসছে। দেখ আমরা x1 থেকে শুরু করছি, শুরু করে আবার কোথায় আসছি, x1 পর্যন্ত কিন্তু ফিরে আসছি। ঠিক আছে, এখন তোমরা এখানে দুইভাবে ঘুরতে পারতেছো, তুমি দুইভাবে কেমনে ঘুরবা, দুইভাবে দেখো, একটু খেয়াল করো। এদিকে ঘুরলে কি হয়, ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার দিকে, এই যে এইটা লাল লাল যেটা, সেটা কি ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছি না, ঘড়ির কাঁটার দিকে এদিকে ঘুরে নাকি ঘড়ি, তাহলে এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে। আর এই সবুজ গ্রিন যদি আমরা এদিকে ঘুরে, আমরা নর্মালি আমরা যেটা লিখছি, এটা কিভাবে লিখছি, ঘড়ির কাঁটার বিপরীতে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, বিপরীত দিকে আমরা ঘুরছি নর্মালি ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এখন তুমি যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরো তাহলে হবে, সেটা কি হবে সেটা আমরা পরবর্তী যাইতেছি। দেখো তাহলে আমরা এটা, এরপরে কাজটা কি, এরপরে কাজটা হচ্ছে দেখো হাফ ইন্টু, এরপরে আমাদেরকে কি কাজ করতে হবে, আমাদেরকে এরপরে কাজটা করতে হবে, এই জিনিসটা অনেকেরই ভুল হয়, এই জিনিসটা একটু খেয়াল করো। প্রথম কাজ হচ্ছে তোমাকে উপর থেকে নিচের দিকে আড়াআড়ি গুণ করতে হবে। উপরে যেগুলো আছে দেখো, x1 এর সাথে আড়াআড়ি কি আছে, y2, x2 এর সাথে y3, x3 এর সাথে y1, এই তিনটাকে তোমাকে আড়াআড়ি গুণ করে যোগ করতে হবে। তাহলে আমরা করি, উপর থেকে নিচে যদি আমরা আড়াআড়ি গুণ করে যোগ করি, তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি x1 y2 মানে এই দুটো গুণ হবে, যোগ x2 y3 এটা গুণ হবে, আবার যোগ, এরপরে কি গুণ আছে x3 ও y1। তোমার কাছে তার বিন্দুগুলো থাকবে না, তোমার কাছে বিভিন্ন মান থাকবে, তুমি ওইগুলো গুণ করে করে বসাবা। তাহলে উপরের সংখ্যা আর এইভাবে তার নিচে যে সংখ্যাটা আছে ওইটা গুণ হবে, গুণ হয়ে প্রত্যেকটা গুণ হবে, মাঝখানে কি থাকবে, যোগ থাকবে, এগুলো সূত্রের যোগ। এখন গুণ করার পরে যদি সেটা বিয়োগ চিহ্ন আসে সেটা হচ্ছে ভিন্ন হিসাব, কিন্তু তোমাকে সূত্র হচ্ছে এটা, যে আর এইভাবে তোমাকে গুণ করতে হবে, উপর থেকে প্রথমবার গুণ করে তোমাকে যোগ করতে হবে। এরপরে আবার, এরপরে কি করবা, এরপরে কাজ হচ্ছে তোমাকে নিচ থেকে আর এইভাবে গুণ করবা, নিচ থেকে এখান থেকে শুরু করবা। এবার হচ্ছে তুমি এদিক থেকে যাও, এই যে এবার নিচ থেকে গুণ করবা। তোমরা অ্যারো চিহ্নগুলো একটু খেয়াল করলে হচ্ছে জিনিসটা খুব ইজিলি বুঝতে পারবা। তুমি এবার আড়াআড়ি করে নিচ থেকে গুণ করে যাও, তাহলে নিচ থেকে যদি আমি গুণ করে যাই তাহলে আমি কি পাবো, y1 x2 প্লাস y2 x3 প্লাস y3 x1, y3 x1। তাহলে আমি কি করলাম, আমি হচ্ছে প্রথমবার উপর থেকে আড়াআড়ি করে গুণ করে সবগুলো যোগ করছি, পরের বার নিচ থেকে আড়াআড়ি করে গুণ করে যোগ করছি। এখন প্রথমে যে সংখ্যাগুলো যোগ করছো ওইগুলো থেকে দ্বিতীয় সংখ্যাটা তোমাকে কি করতে হবে, বিয়োগ করতে হবে, এই যে বিয়োগ। তাহলে এটা লিখে এরপরে সূত্র এইভাবে তোমাকে লিখতে হবে, এখান থেকে পরের লাইনটা তুমি এভাবে যাবা, কিভাবে যাবা আরেকবার বলতেছি দেখো, হাফ ইন্টু উপর থেকে আড়াআড়ি করে প্রথমে গুণ করবা, গুণ করে সবগুলো যোগ করবা, এরপর এবার নিচ থেকে আড়াই করে গুণ করবা, গুণ করে সেগুলোকেও কি করতে হবে, যোগ করতে হবে, যোগ করে দুইটা যোগফল কি করতে হবে, বিয়োগ করতে হবে। প্রথমটা থেকে দ্বিতীয়টা তোমাকে কি করতে হবে, বিয়োগ করতে হবে। এরপরে হচ্ছে ক্যালকুলেশন যেভাবে আছে এগুলো যোগ করার পরে যে সংখ্যাগুলো আসবে এগুলো যোগ বিয়োগ করে যেটা পাবা সেটাই হচ্ছে তোমার অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা এখন আমার এরকম দুইটা জিনিস আছে, সেটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীতে আর হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার বিপরীতে আর ঘড়ির কাঁটার দিকে। তাহলে কি হবে, তুমি যেখান থেকেই করো, যে দিক থেকে মানে যে দিক থেকে শুরু করে না, তো আমরা তো এ থেকে শুরু করছি, আমরা এ থেকে বলি, এ থেকে শুরু করার পরে আমরা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে গেছি। দেখো এটা যখন তুমি একটা ক্যালকুলেশন করবে, বিন্দুগুলো আমরা বসাবো, কোনো মান দিয়ে বসাবো, তখন আমি অবশ্যই এখানে একটা ভ্যালু পাবো না, মান পাবো কিনা, অবশ্যই একটা মান পাবো, ক্ষেত্রফল মানটা পাবো। এই ক্ষেত্রফলের মানটা তোমার পজিটিভ আসবে, এই ক্ষেত্রফলের মানটা কি আসবে, পজিটিভ ভ্যালু আসবে, মানে প্লাস থাকবে মানটাতে। আর যদি তুমি ঘড়ির কাঁটার দিকে ঘুরো, তুমি এই অঙ্কটাকে তুমি এ বি সি এ তে না গিয়ে তুমি যদি হচ্ছে এ সি বি এ তে আসতা, মানে ঘড়ির কাঁটার দিক বরাবর করে ঘুরে আসতা, তাহলেও তুমি সেম মানটাই পাইতা। একই বিন্দু দিয়ে তুমি যখন ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবা, যেই মানটা পাবা ঘড়ির কাঁটার বিপরীত দিয়ে ঘুরলে সেম মানটাই পাবা, শুধু পার্থক্য আসবে, একটাতে আসবে পজিটিভ ভ্যালু, একটাতে আসবে নেগেটিভ ভ্যালু। ধরো তুমি এই মানটা, ধরো আমরা এখানে বিন্দু বসার কাজটা করলাম,
কাজ করার পরে এখানে মানটা পাইলাম মনে করো যে 6 একক। কত একক? 6 একক। তাহলে আমরা এটা পাবো হচ্ছে +6। কেন +6 পাবো? কারণ আমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছি। এখন একই বিন্দু দিয়ে তুমি যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে আসো, তুমি এইটার ক্ষেত্রফল তুমি হচ্ছে মনে করো 6 পাবা, 6 একক পাবা। সেই ক্ষেত্রে তুমি এটা পাবা হচ্ছে -6 একক, -6 একক। তাহলে কি হয়? আমরা নর্মালি কি বলছিলাম যে দূরত্ব কখনো কি হয় না, ঋণাত্মক হয় না, ক্ষেত্রফল কখনো কি হয় না, ঋণাত্মক হয় না। তখন তুমি এখানে লিখতে হবে ক্ষেত্রফল কখনো কি হয় না, ঋণাত্মক হয় না, তার মানে 6 পজিটিভ ভ্যালু হবে। একটা লাইন বাড়তি তোমাকে লিখতে হবে, মাইনাস আসার পরে তোমাকে লিখতে হবে কি যে ক্ষেত্রফল কখনো কি হয় না, ঋণাত্মক হয় না, তার মানে ক্ষেত্রফল সবসময় কি হবে, ওই ভ্যালুটা ধনাত্মক জিনিসটাই হবে। -6 হলে +6 হয়ে যাবে। বুঝছো এতটুকু? তাহলে ঘড়ির কাঁটার দিকে আর বিপরীত দিকে জিনিসটা বুঝছো, যে ঘড়ির কাঁটার দিকে গেলে তোমার নেগেটিভ ভ্যালু আসবে, ঘড়ির কাঁটার বিপরীত দিয়ে গেলে তোমার পজিটিভ ভ্যালু আসবে। আচ্ছা, এখন তো আপনি তো হচ্ছে এ বি সি এ থেকে মানে এ থেকে শুরু করছেন, যদি বি থেকে শুরু করতাম তাহলে বি থেকে শুরু করলে কি হইতো, বি থেকে শুরু করলে হইতো বি সি এ বি। তখন তোমার এই বিন্দুগুলো পরিবর্তন হইতো, বিন্দুগুলো কি হইতো, এখানে তুমি যেভাবে বসাবা, এখানে যেভাবে বসাবে এখানে একইভাবে বসে, এরপরে কাজটা হচ্ছে তুমি তোমার মতো করে গুণ করবা। তাহলে বিন্দুগুলো বসালে আমার কি হইতো, বিন্দুগুলো হয়তো বি, বি বিন্দুর স্থানাঙ্ক কত x2, তাহলে প্রথমে আসতো x2 y2, এরপরে আসতো x3 y3, এরপরে আসতো x1 y1, আবার x2 y2। দেখো x2 y2 থেকে শুরু করে আবার শেষে কি আছে, x2 y2 তে আছে। এরপরের লাইনটা তোমাকে গুণ করতে হইতো কি হবে, এটা কিন্তু মুখস্থ করবা না, এই লাইনটা মুখস্থ করলে হচ্ছে ভুল করবা, এটা মুখস্থ করা যাবে না। মুখস্থ করতে হবে, তোমাকে মনে রাখতে হবে এই জিনিসটা, যে হাফ ইন্টু আমি যেই ঘর থেকে শুরু করবো, যেই বিন্দু থেকে শুরু করব, সবগুলো বিন্দু ঘুরে আমাকে সেখানে আসতে হবে। আর এখান থেকে এই লাইনটা আমরা কেমনে গেছি আমরা দেখাইছিলাম, যে আমরা প্রথমবার উপর থেকে আড়াআড়ি করে গুণ করব, গুণ করে যোগ করব, এরপরের বার হচ্ছে নিচ থেকে আড়াআড়ি করে গুণ করব, আবার যোগ করব, যোগ করার পরে দুইটা যোগফল আমরা বিয়োগ করে দেব। ঠিক আছে? তাহলে এই হচ্ছে যে কি বিন্দুর সাহায্যে ক্ষেত্রফল দেব। আর সূত্রের সাহায্যে যেটা তোমার 3 নাম্বার যেটা দেখাছিলাম সেটা হচ্ছে কি হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। যখন আমরা অঙ্ক করব তখন হচ্ছে তুমি যদি নির্ণয় করতে পারো এই ত্রিভুজের ভূমি হচ্ছে এইটা, তাহলে একটা ত্রিভুজের ভূমি যদি, আচ্ছা ভূমি এবং উচ্চতা দেখাই তোমাদেরকে, অনেকে হচ্ছে জিনিসটা ভুল করে যে কোনটা ত্রিভুজের ভূমি আর কোনটা ত্রিভুজের উচ্চতা, এটা অনেকেই ভুল করে। আচ্ছা, তাহলে ত্রিভুজের ভূমি উচ্চতা যদি আমরা চিন্তা করি, দেখো তাহলে এটা হচ্ছে একটা ত্রিভুজ, এটা হচ্ছে একটা ত্রিভুজ এবিসি ত্রিভুজ। তাহলে এবিসি ত্রিভুজের ভূমি কোনটা? অবশ্যই এই ত্রিভুজের মধ্যে আমরা যদি বলি বিসি হচ্ছে ত্রিভুজের ভূমি, এইটা, এই অংশটা কি আমার ভূমি, তাহলে উচ্চতা কোনটা? উচ্চতা এটা না, উচ্চতা এটা না, উচ্চতা হচ্ছে এ থেকে ভূমির উপর যে লম্ব সেটা হচ্ছে তোমার উচ্চতা, এইটা হচ্ছে আমার উচ্চতা। এখন তুমি যদি এই ত্রিভুজের এই উচ্চতার মানটা, এটা যদি ডি বিন্দুতে ছেদ করে তাহলে এডি হচ্ছে উচ্চতা। তাহলে এই উচ্চতার মান যদি আমি জানি এবং আমি যদি ভূমির মানটা জানি, সেই ক্ষেত্রে আমি কি করতে পারবো, ওই যে সূত্রটা আমরা যেটা পড়ে আসছি 7 8 9 এ, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা আমরা ব্যবহার করতে পারবো। ব্যবহার করে হচ্ছে আমরা কি করতে পারবো, খুব ইজিলি মান বসাই দিয়ে আমরা ক্ষেত্রফল বের করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো আমাদের হচ্ছে 3টা টপিক গেল, তৃতীয় চতুর্থ টপিক হচ্ছে কি চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয়। কিসের ক্ষেত্রফল নির্ণয়? চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয়। এখন চতুর্ভুজ হচ্ছে আমরা যে জিনিসগুলো দেখছিলাম একটু আগে, চতুর্ভুজের যে বিষয়গুলো দেখছিলাম আমরা 4টা জিনিস দেখছিলাম। কি কি? আমরা একটা দেখছিলাম হচ্ছে আয়তক্ষেত্র, তারপরে আমরা দেখছিলাম হচ্ছে কি সামান্তরিক, তারপরে আমরা দেখছিলাম হচ্ছে বর্গ এবং হচ্ছে রম্বস। এই 4টা জিনিস আমরা দেখছিলাম, যে 4টা বিন্দু দেওয়া থাকলে ওই বিন্দুগুলো যে কোন জিনিসটা নির্দেশ করে, কোন চতুর্ভুজ নির্দেশ করে, কি আয়ত না সামান্তরিক না বর্গ না রম্বস, কোন জিনিসটা নির্ণয় করে, বিভিন্ন শর্ত আছে, শর্তগুলো আমরা দেখছিলাম, ওইখান থেকে হচ্ছে আমরা এই জিনিসগুলো নির্ণয় করব। এখন বলতে পারে যে এই যে 4টা বিন্দু আছে, 4টা বিন্দু দ্বারা যেই চতুর্ভুজ তৈরি করে, সেটা যেই হোক না কেন, যে কোনো কিছু হইতে পারে, 4টা বিন্দু আছে, এই 4টা বিন্দু দিয়ে আমার যেই চতুর্ভুজ তৈরি করে ওই চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তাহলে আমরা কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করব? তাহলে এই চতুর্ভুজের ক্ষেত্রফল দুই ভাবে নির্ণয় করা যায়। কিভাবে নির্ণয় করা যায়? দুইটা ভাবে নির্ণয় করা যায়। তাহলে প্রথমটা হচ্ছে চতুর্ভুজের ক্ষেত্রফল, চতুর্ভুজের ক্ষেত্রফল দুই ভাবে নির্ণয় করা যায়। একটা হচ্ছে, 1 নম্বর হচ্ছে বিন্দুর সাহায্যে, বিন্দুর সাহায্যে।
বিন্দুর সাহায্যে। তাহলে বিন্দুর সাহায্যে তো আমরা চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করি, মনে করো যে কোনো চতুর্ভুজ হইতে পারে, ধরো এটা একটা চতুর্ভুজ, তাহলে এ বি সি ডি, আমার হচ্ছে এ বি সি ডি একটা চতুর্ভুজ, যে চতুর্ভুজে চারটা শীর্ষবিন্দু দেওয়া আছে, x1, y1, x2, y2, x3, y3, x4, y4, চারটা বিন্দু দেওয়া আছে। বলছে এই চারটা শীর্ষবিন্দুরা যে চতুর্ভুজ তৈরি করে তার ক্ষেত্রফল নির্ণয় করতে। তাহলে একইভাবে চতুর্ভুজ এ বি সি ডি এর ক্ষেত্রফল সূত্রটা হচ্ছে অনেকটা হচ্ছে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফলের বিন্দুর সাহায্যে ত্রিভুজ ক্ষেত্রফল আমরা দেখছিলাম, ঠিক একইভাবে কিরকম, হাফ ইন্টু, ঠিক একইভাবে তোমাকে হচ্ছে যে কোনো একটা বিন্দু থেকে শুরু করতে হবে, যে বিন্দু থেকে তুমি শুরু করো ঘুরে ফিরে আবার ওই বিন্দুতে তোমাকে আসতে হবে। এই যে চারটা বিন্দু আছে, যেই বিন্দু থেকে তুমি শুরু করো ঘুরে ফিরে আমারে ওই বিন্দুতে আবার আসতে হবে। তাহলে আমরা যদি এ থেকে শুরু করি, আমি হচ্ছে আগের মতো করে অ্যান্টি ক্লকওয়াইজ যাইতে পারবো, ক্লকওয়াইজ আসতে পারবো, যেভাবে ঘুরি। তাহলে আমি যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরি, তাহলে এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে এ। তাহলে আমাকে কি করতে হয়েছে, এ থেকে শুরু করে আবার সবকিছু ঘুরে আবার একে আসতে হয়েছে। তাহলে আমরা যদি বিন্দু বসাই, তাহলে বিন্দুগুলো লিখতে পারবো x1, y1, x2, y2, x3, y3, x4, y4, আবার x1, y1। আমাকে x1 থেকে শুরু করে আবার x1 পর্যন্ত আসতেছে ঘুরে সবগুলো। এখন আমি কিভাবে গেছি, আমি ঘড়ির কাঁটার বিপরীত দিয়ে গেছি। কিভাবে গেছি, ঘড়ির কাঁটার বিপরীতে। তখন তুমি এটার মানটা যেভাবে বের করো, আমরা যেভাবে দেখাইছি, প্রথম কাজ কি, প্রথম হচ্ছে তোমাকে উপর থেকে নিচের দিকে আড়াআড়িভাবে গুণ করতে হবে, গুণ করে সবগুলো যোগ করতে হবে। এগুলো তুমি যোগ করবা, গুণ করে সবগুলোরে কি করতে হবে, যোগ করতে হবে। যোগ করার পর বিয়োগ হবে কি, এটা থেকে কি বিয়োগ করবা, এটা থেকে হচ্ছে নিচ থেকে উপরের দিকে আবার আড়াআড়ি গুণ করতে হবে, নিচ থেকে আড়াআড়ি করে গুণ করবা, গুণ করে সেগুলোকে যোগ করবা, যোগ করে হচ্ছে প্রথমটা থেকে এটা কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল যেভাবে নির্ণয় করি, চতুর্ভুজের ক্ষেত্রফলও বিন্দুর সাহায্যে একইভাবে নির্ণয় করা যায়। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে কাজ। তাহলে এবার তুমি যদি ক্লকওয়াইজ ঘুরো বা অ্যান্টি ক্লকওয়াইজ, মানে ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরলে হচ্ছে পজিটিভ ভ্যালু পাবো, ঘড়ি কাঁটার দিকে ঘুরলে আমি নেগেটিভ ভ্যালু পাবো, ঋণাত্মক মান পাবো। তাহলে আমরা এখানে লিখতে হবে কি, ক্ষেত্রফল কখনো কি হয় না, ঋণাত্মক হয় না, তাহলে মানটা আমার পজিটিভ চলে আসবে। বুঝছি জিনিসটা, এটা হচ্ছে চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয়। আচ্ছা, এখন এই যে চতুর্ভুজটা আমি নির্ণয় করলাম, ক্ষেত্রফল নির্ণয় করলাম, এটা হচ্ছে বিন্দুর সাহায্যে নির্ণয় করলাম। এখন তোমাকে বলতে পারে এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল ত্রিভুজের সাহায্যে নির্ণয় করো। কিসের সাহায্যে নির্ণয় করো, ত্রিভুজের সাহায্যে নির্ণয় করো। তাহলে তোমাকে ত্রিভুজের সাহায্যে নির্ণয় করতে হবে। ত্রিভুজের সাহায্যে আমরা কিভাবে নির্ণয় করব, একটু খেয়াল করো। এই যে চারটা বিন্দু দিয়ে একটা চতুর্ভুজ হয়েছে, এই চতুর্ভুজের যেই কোনো একটা কর্ণ তুমি হিসাব করতে পারবা। তুমি হয় এসি কর্ণ হিসাব করবা, অথবা তোমাকে বিডি কর্ণ হিসাব করতে হবে। যে কোনো একটা কর্ণ তুমি হিসাব করবা। ধরো আমরা হচ্ছে এসি কর্ণ হিসাব করলাম। কি কর্ণ হিসাব করলাম, এসি কর্ণ হিসাব করলাম। এখন এসি কর্ণ হিসাব করার পরে দেখো তো এখানে দুইটা ত্রিভুজ তৈরি হয়েছে কিনা, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, দুইটা ত্রিভুজ আমার তৈরি হয়েছে। তাহলে কি ত্রিভুজ, তাহলে আমরা এ বি সি ডি যে চতুর্ভুজটা আছে, এই চতুর্ভুজটাকে আমরা কয়টা ভাগে পাইছি, দুইটা ভাগে পাইছি। কি কি পাইছি, ত্রিভুজ এ বি সি প্লাস ত্রিভুজ এ সি ডি। দেখো এই দুইটা ত্রিভুজ যদি আমি যোগ করি, তাহলে হচ্ছে আমি এ বি সি ডি চতুর্ভুজ পাইতেছি। তখন তোমাকে হচ্ছে এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। দুইটা ক্ষেত্রফল নির্ণয় করে তোমাকে যোগ করলে তুমি হচ্ছে পুরো জিনিসটার ক্ষেত্রফল পাবা। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করবে, দেখো তোমার কাছে এই ত্রিভুজের এই যে এ বি সি এ, মানে এ বি সি, এই ত্রিভুজটার কি তিনটা বিন্দু তোমার কাছে আছে না, তোমার কাছে তিনটা বিন্দু থাকলে তুমি কি করতে পারবা, বিন্দুর সাহায্যে ক্ষেত্রফল নির্ণয় করতে পারবা। অথবা তোমার কাছে হচ্ছে তিনটা বিন্দু আছে, তুমি হচ্ছে তিনটা বাহুর মান বের করে সেখান থেকে পরিসীমা অর্ধ পরিসীমা বের করে ওইভাবে তুমি করতে পারবা। ঠিক একইভাবে এটাও তুমি বের করতে পারবা। করার পরে এরপর দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল তুমি যোগ করতে পারবা, যোগ করলে হচ্ছে তুমি কি পাবা, যে চতুর্ভুজের ক্ষেত্রফল পাবা। ঠিক আছে, একটু বুঝছি। এরপরে হচ্ছে চতুর্ভুজের তুমি যদি বর্গ চিন্তা করো বা আয়তক্ষেত্র, ধরো আয়তক্ষেত্র চিন্তা করো, আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের শর্ত কি, আয়তক্ষেত্রের শর্ত হচ্ছে এ বি সি ডি এই দুইটা বাহু সমান, এ বি আর সি ডি কি এই দুইটা বাহু সমান, এবং এডি এবং বিডি সমান, এবং তাদের কর্ণগুলোও কি পরস্পর সমান হয়, তাদের কর্ণগুলোও কি হয় পরস্পর সমান হয়। আচ্ছা, যদি আমরা একটা কর্ণ চিন্তা করি,
তাহলে কি হয়, দুইটা ত্রিভুজ হয় না? তাহলে এই কর্ণ যেহেতু সমান, বিপরীত বাহুগুলো সমান, তাহলে দেখো এই কর্ণের এই পাশে যে ত্রিভুজটা তৈরি করে এবং এই পাশে যে ত্রিভুজটা তৈরি করে, দুইটাই সমান, সর্বসম ত্রিভুজ কিনা? দুইটাই সর্বসম ত্রিভুজ কিনা? কিভাবে সর্বসম ত্রিভুজ হয়েছে? আমরা ক্লাস 9 একটা জ্যামিতি পড়ছিলাম যে সমান্তরাল দুটি রেখা যদি একটি ছেদক থাকে, তাহলে এই ছেদকের কি হয়, এই কোণ এবং এই কোণ, এই একান্তর কোণগুলো কি হয়, সমান হয়। এবং এই বাহুটা কি, দেখো এই ত্রিভুজের জন্য এই বাহু সমান, এই ত্রিভুজের জন্য এই বাহু, দুটো ত্রিভুজের একই বাহু, মানে এই বাহুটা সমান। আচ্ছা, তাহলে এই ত্রিভুজের মধ্যে কি হয়, দেখো এই দিবার মধ্যে এই বাহু আর এই বাহু সমান, কারণ কি, যেহেতু আয়তক্ষেত্র তার আমাদের বিপরীত বাহুগুলো সমান। তার মানে দেখো আমরা তিনটা জিনিস সমান প্রমাণ করছি, একটা হচ্ছে এই কোণটা সমান, এই বাহু আর এই বাহু সমান, এবং এই বাহুটা সমান। তিনটা জিনিস, দুইটা ত্রিভুজের যে কোনো তিনটা জিনিস যদি তুমি হচ্ছে কি করতে পারো, প্রমাণ করতে পারো যে তিনটা জিনিস সমান, তাহলে পুরো ত্রিভুজটা সর্বসম হয়। তাহলে দুইটা ত্রিভুজ সর্বসম, মানে এই ত্রিভুজের ক্ষেত্রফল যা, এই ত্রিভুজের ক্ষেত্রফল তা, দুইটাই সমান ত্রিভুজ। তাহলে তুমি যদি একটা বের করো, দেখো তুমি যদি এরকম এটা যদি মনে করো যে এই বিসিডি একটা কি হয়, আয়ত হয়, তাহলে তুমি যদি এই বিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারো, তোমাকে কেন নতুন করে আবার বিসিডি ত্রিভুজের ক্ষেত্রফল, এসিডি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার দরকার আছে? তুমি এটাকে 2 গুণ করে দিলে হচ্ছে তুমি কি পাইতেছো, পুরো জিনিসটা ক্ষেত্রফল পাইতেছো। এখন সেটা আমরা কিভাবে করব, যখন আমরা বুঝবো এই দুইটা ত্রিভুজ সমান ত্রিভুজ, সেই ক্ষেত্রে একটা বের করে 2 দিয়ে গুণ করে দিলে আমরা কি পাবো, পুরো জিনিসটা ক্ষেত্রফল পাবো। আর যদি তোমার কাছে মনে হয় না এই দুটো সর্বসম না, দুটো সমান না, তখন তোমাকে আলাদা আলাদা করে দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। এরপরে হচ্ছে তুমি দুটোকে যোগ করে দিলে চতুর্ভুজের ক্ষেত্রফল পাই যাবে। এটা সবগুলোর ক্ষেত্রেই হয়, বুঝছো এতটুকু? আচ্ছা, এরপরে হচ্ছে বহুভুজের ক্ষেত্রফল। এরপরে কি, বহুভুজের ক্ষেত্রফল। বহুভুজটা কি আমরা জানি তো, বহুভুজটা হচ্ছে কি, বহু বাহু দ্বারা হচ্ছে আবদ্ধ একটা ক্ষেত্র, বহু বাহু দ্বারা আবদ্ধ একটা ক্ষেত্র, এটা হচ্ছে বহুভুজ। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা যদি চিন্তা করি এ বি সি ডি ই এফ, একটা বহুভুজ, এই বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তাহলে বিন্দু সাপেক্ষে, কারণ এটা হচ্ছে তুমি অনেকভাবে করা যাবে, তুমি বিন্দুর সাহায্যে করতে হবে। তাহলে বিন্দুর সাহায্যে যদি আমরা করি, তাহলে সূত্র আগের মতোই, হাফ ইন্টু, যেমন হচ্ছে কি এ বি সি ডি ই এফ, তাহলে এ বি সি ডি ই এফ, বহুভুজের ক্ষেত্রফল। বহুভুজের ক্ষেত্রফল কি হবে, হাফ ইন্টু, তুমি যে কোনো বিন্দু থেকে শুরু করতে পারো। আমি যদি ধরো সি থেকে শুরু করলাম, সি থেকে শুরু করলাম, এবার আমি অ্যান্টি ক্লকওয়াইজ যেতে পারি, ক্লকওয়াইজ যেতে পারি, আগের মতো অ্যান্টি ক্লকওয়াইজ গেলে পজিটিভ ভ্যালু পাবো, ক্লকওয়াইজ গেলে নেগেটিভ ভ্যালু পাবো। তারপর ক্ষেত্রফলটা কখনো নেগেটিভ হবে না, সেটা তোমার পজিটিভ ভ্যালু হয়ে যাবে, এই জন্য মডুলাস দেওয়া আছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা যদি সি থেকে শুরু করি, ঘুরে ফিরে যেভাবে ঘুরি না কেন আমাকে আবার সিতে আসতে হবে। আমি যদি এদিকে ঘুরি, তাহলে এ বি সি বি এ এফ ই ডি সি, আমি আবার সি পর্যন্ত আসলাম, সি থেকে এদিক দিয়ে ঘুরে আমি আবার সিতে আসলাম। এরপর তোমাকে এখানে কি করতে হবে, ওই যে আগের মতো বিন্দুগুলা বসাইতে হবে। এখানে কি বসাইতে হবে, বিন্দুগুলা, সি এর মানটা তুমি সি এর বিন্দুগুলা বসাবা, বি এর বিন্দুগুলা বসাবা, এ এর বিন্দু, এভাবে বাকিগুলার বিন্দু বসাবা। বসানোর পরে কাজ কি, আবারও বলতেছি, এই কাজটা অনেকে ভুল করে, এই জিনিসটা আবারও বলতেছি, এটা হচ্ছে প্রথমবার তোমাকে উপর থেকে আড়াআড়ি করে গুণ করতে হবে। প্রথমবার কি করতে হবে, উপর থেকে আড়াআড়ি করে গুণ করতে হবে, গুণ করে সবগুলোর যোগ করবা, সবগুলা গুণ করে যোগ। এরপরের বার নিচ থেকে আড়াআড়ি করে গুণ করবা, নিচ থেকে আড়াআড়ি করে গুণ করতে হবে, সেগুলোকেও যোগ করতে হবে। যোগ করে প্রথমে যে মানটা পাবা তার থেকে দ্বিতীয় মানটা কি করতে হবে, বিয়োগ করতে হবে। এরপরে হাফ গুণ করে যেটা পাবা সেটাই হচ্ছে রেজাল্ট। তাহলে যেটা বললাম, একটা হচ্ছে পজিটিভ ভ্যালু আসবে, একটা হচ্ছে নেগেটিভ ভ্যালু আসবে। পজিটিভ ভ্যালু কখন আসবে, যখন ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবা। নেগেটিভ ভ্যালু আসবে যখন ঘড়ির কাঁটার দিকে ঘুরবা। যেমনি হোক ক্ষেত্রফলটা সবসময় কি হবে, আমাদের পজিটিভ একটা ভ্যালু হবে। ঠিক আছে? তো গত ক্লাস, মানে আগের যে ভিডিওটা আপলোড করা হয়েছিল, যেটা তোমরা দেখছো, তারা দেখছো, ওইখানে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে বলবা। আর আজকের ভিডিওতে হচ্ছে যেগুলো, যে টপিকগুলো বুঝাইছিলাম, এই 5টা টপিক বুঝাইছি, এই 5টা টপিকের মধ্যে হচ্ছে যদি কোনো জায়গায় তোমরা না বুঝো, তাহলে কমেন্ট বক্সে জানাবা, পরবর্তী ভিডিওতে বুঝে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই রইলো, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।